এরপরে 5 ইয়ার প্ল্যানের কনসেপ্টটা উঠে যায়, গিয়ে অ্যানুয়াল প্ল্যান নেওয়া শুরু হতে থাকে। ঠিক আছে, প্রত্যেক বছর বছর প্ল্যান করা হবে, 5 ইয়ার নয়, প্রত্যেক বছর বছর। ঠিক আছে, তো 1966 থেকে 1969 সালে 3 বছরে 3টে প্ল্যান নেওয়া হয়েছিল, সেই জন্য 3 অ্যানুয়াল প্ল্যান বলা হয়েছে। ঠিক আছে, প্ল্যান হলিডেও বলা হয় এই সময়কে, কারণ কি 5 ইয়ার প্ল্যানের একটা হলিডে দেওয়া হয়, প্রত্যেক বছর বছর প্ল্যান করা হবে, প্রত্যেক বছর বছর কাজ করা হবে। ঠিক আছে, সেই জন্য একে অ্যানুয়াল প্ল্যান বলা হয়। তো 1966 থেকে 1969 অব্দি 3টে অ্যানুয়াল প্ল্যান হয়েছিল। ফিচার অফ থার্ড প্ল্যান, that of the devaluation of rupee to boost export along with inflationary recession led to postponement of the fourth 5 year plan. 3 annual plans were introduced instead. তাহলে আমরা জানি, আমরা কি আগে পড়ি, ডিভ্যালুয়েশন। ইন্ডিয়া এই সময় কিন্তু প্রথম ডিভ্যালুয়েশন করে রুপির। ঠিক আছে, মানে দেশের মুদ্রার দাম ইচ্ছা করে বিদেশের মুদ্রার থেকে কমিয়ে দেয়, ভ্যালু কমিয়ে দেয় দেশের মুদ্রার। ঠিক আছে, যাতে করে বিদেশের লোকেরা আরো বেশি করে আমাদের দেশে আসে, দেশ থেকে জিনিসপত্র কেনে। মানে কি, যখন কোনো শপিং মল তাদের জিনিসপত্রের দাম কমিয়ে দেয়, তখন আমরা আরো বেশি করে সেখানে ছুটে যাই। সেই জন্য আমাদের দেশের মুদ্রার দাম, ভ্যালু কমিয়ে দিল। ঠিক আছে, যাতে করে অন্য দেশরা তাদের মুদ্রা দিয়ে আমাদের দেশ থেকে বেশি জিনিস কিনে নিয়ে যেতে পারে। ঠিক আছে, তো এটাকে বলা হয় ডিভ্যালুয়েশন। এইটা করে মানে প্ল্যান হলিডের সময়। প্রিভেলিং ক্রাইসিস ইন এগ্রিকালচার এন্ড সিরিয়াস ফুড শর্টেজ necessitated the emphasis on the agriculture during the annual plan. ঠিক আছে, তো আমরা জানি কি থার্ড প্ল্যানের সময় কি হয়েছিল, ড্রট হয়েছিল। ড্রট মানে খরা। খরা হলে কি হয়, চাষীয় দ্রব্য মানে কৃষিজ দ্রব্যের উৎপাদন কমে যায়, এবং এর ফলে কি হয়েছে, ফুড শর্টেজ, দেশের মানুষ খেতে পাচ্ছে না। সেই জন্য সেই সময় গভর্নমেন্ট কিন্তু ওই যে ইন্ডাস্ট্রির উপরে যে গুরুত্ব দিচ্ছিল, সেটার থেকে সরে গিয়ে আবার এগ্রিকালচারের উপরে গুরুত্ব দেয় প্ল্যান হলিডের সময়। এবং সেই সময় কিন্তু এই যে আমরা এগ্রিকালচার সেক্টরে পড়েছি, গ্রিন রিভলিউশনটা হয়, খাদ্য বিপ্লবটা হয়, এই সবুজ বিপ্লবটা হয়, তাই তো? তাহলে এই সময় কিন্তু হয়েছিল প্ল্যান হলিডের সময়। তাহলে এখানে ইন্ডাস্ট্রির থেকে গুরুত্ব সরিয়ে নিয়ে সরকার আবার এগ্রিকালচারে গুরুত্ব দিতে শুরু করে। It involving widespread distribution of high-yielding varieties of seeds, extensive use of fertilizer, exploitation of irrigation potential, and soil conservation. During the annual plans, the economy absorbed the shocks generated during the third plan. It paved the path of the planned growth ahead. যাই হোক, তাহলে এই সময় কৃষিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল প্ল্যান হলিডের সময়, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিছু একটা করা হয়নি তেমন। তো যাই হোক, এই প্ল্যান হলিডের পরে আবার মোটামুটি একটা স্টেবল জায়গায় আসে দেশ, এবং আবার ফোর্থ 5 ইয়ার প্ল্যান নেওয়া হয় 1969 সালে। ঠিক আছে, যেটা 1969 থেকে 74 অব্দি যে প্ল্যানটার ছিল, ডিউরেশন ছিল। তো এই যে অ্যানুয়াল প্ল্যানের ফলে আবার ধাক্কা কাটিয়ে ওঠে দেশ। ইন্ডিয়ান ইকোনমি স্টার্টেড রিকভারিং ফ্রম রিসেশন এট দ্য বিগিনিং অফ দ্য ফোর্থ 5 ইয়ার প্ল্যান। এই যে রিসেশন চলছিল, তার থেকে আস্তে আস্তে রিকভার করতে শুরু করে দেশ। বোকারো এবার আবার সেই ইন্ডাস্ট্রির উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক আছে, আগে দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা হয়ে গেছিল সেকেন্ড প্ল্যানে, থার্ড প্ল্যানে সব ঘেটে গেল যুদ্ধ, খরা ইত্যাদির কারণে। তারপরে এবার ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দিল 3 বছর, দেওয়ার পরে আবার স্টেবল হওয়ার পরে ফোর্থ প্ল্যানে গিয়ে আবার বোকারোতে স্টিল প্ল্যান্ট তৈরি করলো। ঠিক আছে, আবার স্টিল প্ল্যান্ট, বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেষ্টা করছে সরকার। তাহলে বোকারোতে স্টিল প্ল্যান্ট গড়ে উঠলো ফোর্থ প্ল্যানের সময়। বেসড ইন্ডাস্ট্রি মানে এগ্রিকালচার বেসড যে ইন্ডাস্ট্রি, স্মল স্কেল ইন্ডাস্ট্রি এন্ড হাউস হোল্ড ইন্ডাস্ট্রি ওয়ার গ্রেটলি এমফাসাইজড। আগে তো ছিলই, ফোর্থ প্ল্যানে গিয়ে ভীষণ ভাবে এইগুলোর উপরে গুরুত্ব দেওয়া হলো। এফর্টস ওয়ার মেড টু accentuate the process of industrial dispersal through regional and local planning process. এবং লোকাল এরিয়া ভিত্তিক প্ল্যান করে করে, ছোট ছোট জায়গায় প্ল্যান করে করে সারা দেশ জুড়ে ইন্ডাস্ট্রি করার চেষ্টা করা হলো। Significant progress by industries like alloy, special steel, aluminum, automobile tire, petroleum refinery, electronic goods, machine tools, tractor, heavy electrical equipments were made. তো এর জন্য এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পজিটিভ এফেক্ট দেখা গেছিল। PSUs also showed the good progress. এই সময় পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেগুলো ছিল, সেগুলোও কিন্তু বেশ ভালো প্রোগ্রেস হয়। ঠিক আছে, ফোর্থ প্ল্যানের কালে। ফিফথ 5 ইয়ার প্ল্যান হচ্ছে 1974 থেকে 1979 সালে। ডিউরিং ফিফথ 5 ইয়ার প্ল্যান দেয়ার ওয়াজ এমফাসাইজ on rapid growth of core sector industries and increase the production of the export oriented articles and articles of mass production.
ঠিক আছে, এই সময় কোর ইন্ডাস্ট্রি গুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে, এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড জিনিস তৈরি করতে শুরু করা হয়, যাতে করে বিদেশে সেগুলোকে এক্সপোর্ট করতে, মানে বিদেশিরা যেগুলো আমাদের থেকে চায় বেশি এক্সপোর্ট করতে, সেই জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়, দিয়ে এক্সপোর্ট করে যাতে বিদেশি মুদ্রা আমাদের দেশের হাতে আসে, এটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেয়ার ওয়াজ র্যাপিড গ্রোথ অফ স্টিল প্ল্যান্টস, এই সময় স্টিল প্ল্যান্ট গুলোর বিশাল গ্রোথ হয়। স্টিল প্ল্যান্টস অ্যাট সালেম, বিজয়নগর এবং বিশাখাপত্তনম ওয়ার প্রপোজড টু ক্রিয়েট দ্য অ্যাডিশনাল ক্যাপাসিটি। তাহলে সালেম, বিজয়নগর এবং বিশাখাপত্তনমেও স্টিল প্ল্যান্ট গড়ে তোলার প্রপোজাল নেওয়া হয়। সেল ওয়াজ কনস্টিটিউটেড ইন 1973, এবং স্টিল প্ল্যান্ট গুলোকে রেগুলেট করার জন্য সেল বলে একটা সংস্থা তৈরি করে সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা বলছে 1973 সালে তৈরি হয়। ড্রাগ ম্যানুফ্যাকচারিং, অয়েল রিফাইনিং, কেমিক্যাল, ফার্টিলাইজার, হেভি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি মেড গুড প্রোগ্রেস। এই সময় এই ইন্ডাস্ট্রিগুলো বেশ ভালো প্রোগ্রেস করে। ওয়ার্ল্ড এনার্জি ক্রাইসিস ডিউরিং দিস পিরিয়ড অ্যাডভার্সলি এফেক্ট দ্য ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া। তো এই সময় পৃথিবী জুড়ে একটা এনার্জির ক্রাইসিস তৈরি হয়, ঠিক আছে, তো সেই জন্য বলছে যে এটার প্রভাবও কিন্তু এর বিরূপ প্রভাবও ইন্ডিয়ার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই সময় পড়েছিল ফিফথ 5 ইয়ার প্ল্যান কালে। সিক্স 5 ইয়ার প্ল্যান 1980 থেকে 85। দিস প্ল্যান মার্কড এ ওয়াটারশেড ইন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট প্রসেস। লিবারাইজেশন ওয়াজ ইনিশিয়েটেড বাই রাজীব গান্ধী। তাহলে কি বলছে, এই সময় আগে কি সরকারি সব হচ্ছে দায়িত্ব নিচ্ছিল, সরকার থেকেই সব ইন্ডাস্ট্রি গড়ে তুলছিল, সরকারি সব পরিচালনা করছিল। এই সময় রাজীব গান্ধী গভর্নমেন্ট লিবারালাইজেশন পলিসি নেয়, ঠিক আছে, এবং দেশের যে মধ্যে যে করা হচ্ছিল সবকিছু দেশের লোকেরাই করবে, এটাকে গুরুত্ব দিচ্ছিল আগে আগে। কিন্তু রাজীব গান্ধী কি করলেন, যে লিবারালাইজ করে দিলেন ইকোনমিকে, মানে বিদেশ থেকেও যে ইনভেস্টমেন্ট এসব জিনিসগুলোকে তিনি তার পথ খুলে দিলেন, ঠিক আছে। এর ফলে এই সময় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা জল বিভাজিকা রেখা তৈরি হলো। আগে এক রকমের ছিল, এখন আর এক রকমের সিস্টেম তৈরি হলো। বিদেশিরা ইনভেস্ট করতে পারবে এরকম ঠিক করে দিল, ঠিক আছে, বিদেশি ইনভেস্টমেন্টকে আরো বেশি ওয়েলকাম করলো। এর ফলে কি হলো, যে একরকম প্যাটার্ন থেকে আর রকম প্যাটার্ন সৃষ্টি হলো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। সেই জন্য এটাকে বলা হচ্ছে, এইট প্ল্যানকে, যে জল বিভাজিকা রেখা, ওয়াটারশেড লাইন বলা হচ্ছে, ঠিক আছে। অপটিমাম ইউটিলাইজেশন অফ দ্য ক্যাপাসিটিস ওয়াজ ফোকাসড ডিউরিং দিস প্ল্যান। দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটি ইমপ্রুভ ডিউরিং দিস পিরিয়ড। তাহলে আগে ছিল কি সোশ্যালিস্টিক প্যাটার্ন ইকোনমির, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে সোশ্যালিস্টিক প্যাটার্ন ফলো করা হচ্ছিল। এখন কি করা হলো, লিবারালাইজ করা হলো, যে প্রাইভেট সেক্টর, মানে অপটিমাম ইউজ করা হচ্ছে যে সম্পদগুলো আছে। আমরা জানি কি, প্রায় যখনই ক্যাপিটালিস্ট ইকোনমি হয়, ক্যাপিটালিস্ট ইকোনমিতে মানে প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করে আর গভর্নমেন্টে যারা চাকরি করে, সবচেয়ে বেশি খাটে কোন কারা, প্রাইভেট কোম্পানির জব যারা করে নাকি গভর্নমেন্টে যারা জব করে, যারা প্রাইভেটে জব করে তাদেরকে বেশি খাটানো হয়। তার মানে কি, প্রাইভেট কোম্পানি সবসময় চেষ্টা করে যে অপটিমাম ইউজ করে নিতে, তাদের যারা কর্মচারী বা রিসোর্স আছে সেই রিসোর্স গুলোকে সবচেয়ে বেশি নিকড়ে নিতে, ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে ক্যাপিটালিস্ট প্যাটার্ন। তো এই যে প্যাটার্নটা সেই সময় শুরু হয়, ঠিক আছে, তো রাজীব গান্ধীর সময় যে প্রাইভেটাইজেশন ব্যাপারটা চলে আসে। এর ফলে কি হয়, ইন্ডাস্ট্রির গ্রোথটা প্রোগ্রেস হয়, ঠিক আছে, দেশের ইন্ডাস্ট্রির গ্রোথ কিন্তু আস্তে আস্তে প্রোগ্রেস হতে শুরু করে এই সময়। দেয়ার ওয়াজ ইনক্রিজ ইন আউটপুট অফ কনজিউমার অ্যান্ড ক্যাপিটাল গুডস, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি গ্রিউ র্যাপিডলি, ঠিক আছে, বিভিন্ন রকম কনজিউমার গুডস, ক্যাপিটাল গুডস বৃদ্ধি পায় তার উৎপাদন, এবং ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির বিরাট র্যাপিডলি গ্রিউ হতে শুরু করে। টার্গেটস অফ ক্যাপাসিটি ক্রিয়েশন অ্যাচিভড ফর ইন্ডাস্ট্রিজ লাইক অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লেড, পেট্রোকেমিক্যালস, অটোমোবাইলস, কনজিউমার ডিউরেবল ইত্যাদির ক্ষেত্রে একটা টার্গেট নেওয়া হয় এদের গ্রোথ করার জন্য এই ইন্ডাস্ট্রিগুলোকে। প্রোডাকশন টার্গেট অ্যাচিভ ইন ইন্ডাস্ট্রিজ লাইক পেট্রোলিয়াম, মেশিন টুলস, অটোমোবাইল এক্সেট্রা ইত্যাদি ক্ষেত্রে কি প্রোডাকশন টার্গেট নিয়ে নেয় গভর্নমেন্ট, যে এত প্রোডাকশন করতেই হবে আমাদেরকে, ঠিক আছে, অপটিমাম ইউজ করে সম্পদের। তাহলে এই টার্গেট গুলো মানে প্রাইভেটের মতো ব্যাপার স্যাপার এই সময় থেকে শুরু হয়, ঠিক আছে, সিক্স 5 ইয়ার প্ল্যান থেকে। মানে ক্যাপিটালিস্টিক ফিচার্স গুলো আস্তে আস্তে ঢুকতে শুরু করে সোশ্যালিস্টিক ফিচার, মানে ফিচার্স এর পরিবর্তে। এবার গেল এই পর্যন্ত আমাদের 85 সাল অব্দি আমাদের হয়ে গেল হচ্ছে ফোর্থ ফেজ। লাস্ট ফেজ আসছে 1985 থেকে বর্তমান সময় অব্দি, এটা হচ্ছে ফিফথ ফেজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ ইন্ডিয়া। তো আমরা জানি 1991 সালে আবার কি করা হচ্ছে, তো ফিফথ ফেজে কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ম্যাচিওর ফেজ। সেভেন 5 ইয়ার প্ল্যান 1985 থেকে 90 কি হচ্ছে, সেভেন 5 ইয়ার প্ল্যান ফোকাসড অন হাই টেক
হাই টেকনোলজিকে ফোকাস করা হচ্ছে, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসকে ফোকাস করা হচ্ছে, হেভি ইন্ডাস্ট্রির জায়গায় ইলেকট্রনিক্স টেকনোলজি ইত্যাদি গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কম্পিউটার চলে আসছে। দেয়ার ওয়াজ আ জেনারেল ডিসপারশন অফ ইন্ডাস্ট্রিয়াল বেসেস অ্যাক্রস অল দ্য রিজিয়ন্স, এবং ভালো সারা দেশ জুড়ে একটা ইন্ডাস্ট্রিয়াল বেশ, এই ইন্ডাস্ট্রিগুলোর এক্সপানশন শুরু হয়। দ্য লোকাল রিসোর্সেস ওয়ার এক্সপ্লয়েটেড অ্যান্ড দেয়ার ওয়াজ আ ফোকাস অন দ্য প্রপার ট্রেনিং ফর স্কিলিং দ্য অ্যাভেলেবল হিউম্যান রিসোর্সেস। এবং যেহেতু টেকনোলজির ব্যাপার ঢুকে যাচ্ছে, ঠিক আছে, ইলেকট্রনিক্স এর ব্যাপার ঢুকে যাচ্ছে, মানুষকে আরো বেশি ট্রেনিং দেওয়ার দরকার, সেই জন্য ট্রেনিং এর উপরে গুরুত্ব দেওয়া হতে শুরু করে। ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করা, বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করা এই সময় থেকে শুরু হচ্ছে, যাতে সবাই ইন্ডাস্ট্রিতে যোগ হতে পারে, দেশের যারা যুব সমাজ। With the seventh five-year integrated policy was framed to concentrate on industries with large domestic market and export potential. এবং যে ইন্ডাস্ট্রিগুলোর দেশীয় মার্কেট আছে বিশাল, দেশে যার চাহিদা আছে সেই জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হলো, এবং যেগুলোকে এক্সপোর্ট করা যায় বিদেশে সেগুলোকেও গুরুত্ব দেওয়া হলো। Macro changes in industrial policies started, and some of the stringent and restrictive laws were modified along allowing large private sector partnership and FDIs. তাহলে এই সময় থেকে বিদেশ থেকে বিনিয়োগের দ্বার খুলে দেওয়া হলো। এফডিআই, যেটাকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেগুলোকে আরো সহজ করে দেওয়া হলো। আগে কি বিদেশি বিনিয়োগকে ওয়েলকাম করা হতো না, রেস্ট্রিক্টেড করা হতো যাতে বিদেশি বিনিয়োগ না আসে। এই সময় থেকেই বিদেশি বিনিয়োগকে আরো বেশি করে ওয়েলকাম করা হলো। এফডিআই যাকে বলা হয়, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। বিভিন্ন লাইসেন্স নিতে হতো ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে, ঠিক আছে, সরকারের কাছ থেকে নিয়ম কানুন, তার লাইসেন্স, আমি একটা ইন্ডাস্ট্রি করতে যাবো সরকার থেকে লাইসেন্স নিতে হবে। তো এই যে লাইসেন্সিং ব্যবস্থা, লাইসেন্স রাজ যেটাকে বলা হয়, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমিয়ে দিতে শুরু করলো। কন্ট্রোল সরকারের আস্তে আস্তে ছেড়ে দিতে লাগলো সরকার, ঠিক আছে, যাতে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা আরো র্যাপিডলি হয়, দেশে সবাই ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারে। এরপরে আবার অ্যানুয়াল প্ল্যান হচ্ছে 1990, 91 এবং 91, 92 দু বছর, ঠিক আছে। 5-year প্ল্যান কুড নট টেক অফ ডিউ টু দ্য ফাস্ট চেঞ্জিং পলিটিক্যাল সিচুয়েশন। এই সময় পলিটিক্যাল সিচুয়েশন এমন ভাবে চেঞ্জ হয়েছে, একবার কংগ্রেস একবার জনতা দল, হ্যাঁ, যে 5-year প্ল্যান নিতে পারেনি 2 বছর, ঠিক আছে। সেই সময় কি হয়েছে, 2 বছর দুটো প্ল্যান নেওয়া হয়েছে, অ্যানুয়াল প্ল্যান 1990, 91 আর 91, 92। The impact of the liberalization was felt on industries along with other sector of the economy. তো এই সময় লিবারালাইজেশনের ইম্প্যাক্ট ফিল হয়, ঠিক আছে। যদি ইকোনমি লিবারাল করেন প্রথমে ওই রাজীব গান্ধীর সময়, তো সেই যে লিবারালাইজেশনের ফিলিংসটা সেই সময় ইকোনমি ফিল করে, এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরও তার ব্যতিক্রম হয় না, সেখানেও লিবারালাইজেশনের ইম্প্যাক্ট ফিল হয়। এবার 5-year প্ল্যান কালে 1992 থেকে 97 সালে বলছে 1991 ওয়াজ দ্য ওয়াটারশেড ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে 1991 সাল খুব গুরুত্বপূর্ণ। নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি আন্ডার রাও মনমোহন মডেল ওয়াজ অ্যাডপ্টেড। তাহলে এই সময় একটা নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি নেওয়া হয় 1991 সালে। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন নরসিমহা রাও, এবং সেই সময় ফিনান্স মিনিস্টার ছিলেন হচ্ছেন মনমোহন সিনহা, যিনি পরবর্তীকালে 2 বছর প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে। তো তো সেই সময় যে নতুন পলিসি নেওয়া হয় সেটাকে রাও মনমোহন মডেলও বলা হয় সেই জন্য, ঠিক আছে। নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসিও বলা হয় 1991 সালে। সেই পলিসিতে কি হয়, পুরোপুরি লিবারাল করে দেয় ইকোনমিকে, ঠিক আছে। লিবারাল মানে বিদেশ থেকে যে খুশি এফডিআই করতে পারে, এফডিআই কে ওয়েলকাম করা হয়, ঠিক আছে। লাইসেন্স, বিভিন্ন রকম যে লাইসেন্স ছিল, যে ইন্ডাস্ট্রি করতে গেলে সরকারের কাছ থেকে পারমিশন নিতে হবে, এইসব লাইসেন্সিং সিস্টেম গুলোকে আস্তে আস্তে শিথিল করে দেওয়া হয়, ঠিক আছে। সরকারের যে বিভিন্ন রকম নিয়ম কানুন ছিল, এই জিনিসটা এক্সপোর্ট করতে গেলে এই আইন মেনে করতে হবে, এই আইন কানুন গুলোকে আরো সহজ সরল করা হয়, যাতে সহজেই বিদেশের সাথে সম্পর্ক করা যায়, ঠিক আছে। এবং সারা বিশ্ব জুড়ে যাতে বিশ্বের জিনিসপত্র আমাদের দেশে ঢুকতে পারে, আমাদের দেশের উৎপাদিত দ্রব্য বিশ্বে যেতে পারে, তার জন্য গ্লোবালাইজেশনকে ওয়েলকাম করা হয়, ঠিক আছে। তো এলপিজি ফর্মুলা নেওয়া হয়, লিবারালাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন, মানে শুধুমাত্র সরকার নয়, প্রাইভেট লোকরাও তৈরি করতে পারবে ইন্ডাস্ট্রি, এবং গ্লোবালাইজেশন, ঠিক আছে। এই তিনটেকে গুরুত্ব দেওয়া হয় 1991 সালের এই যে নিউ ইকোনমিক পলিসির মাধ্যমে, ঠিক আছে, বা এবং নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসির মাধ্যমে। সাম অফ দ্য মেজর ফিচার্স অফ দ্য নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এই সময় কি কি ফিচার ছিল এই পলিসির? রিমুভাল অফ দ্য এন্ট্রি ব্যারিয়ার্স অফ ট্রেড, ট্রেডের ক্ষেত্রে একটা দেশ থেকে আরেকটা দেশে যে ট্রেড হবে তার ক্ষেত্রে যে এন্ট্রি ব্যারিয়ার আছে সেগুলোকে শিথিল করে দেওয়া হলো, তুলে দেওয়া হলো। রিডাকশন অফ দ্য এরিয়াস রিজার্ভড এক্সক্লুসিভলি ফর দ্য পাবলিক সেক্টর, কিছু কিছু এরিয়া যেখানে শুধুমাত্র পাবলিক সেক্টরই করতে পারতো,
ইন্ডাস্ট্রিটা, সেই যে রিজার্ভেশন গুলো তুলে দেওয়া হলো, এবার থেকে প্রাইভেট সেক্টরও করতে পারবে। রেশনালাইজেশন অফ দ্য অ্যাপ্রোচ টুয়ার্ডস মোনোপলিস্টিক অ্যান্ড রেস্ট্রিকটিভ প্র্যাকটিসেস, ঠিক আছে তো, যেসব মোনোপলিস্টিক রেস্ট্রিকটিভ যে প্র্যাকটিস ছিল, বিভিন্ন রেস্ট্রিকশন তৈরি করে এমন প্র্যাকটিস ছিল সরকারের, সেগুলোর ক্ষেত্রে আরো রেশনাল করে দেওয়া হলো, যে বেশি মনোপলি, সরকারের মনোপলি থাকবে না এবং সরকারের এত নিয়ম কানুন থাকবে না, ঠিক আছে, যে খুশি যা করতে পারে ইন্ডাস্ট্রি। লিবারালাইজেশন অফ ফরেন অ্যান্ড ইম্পোর্ট পলিসিস, ফরেন ইনভেস্টমেন্টকে ওয়েলকাম করা হলো, মানে লিবারাল করা হলো। রিমুভিং রিজিওনাল ইমব্যালেন্সেস অ্যান্ড এনকারেজিং দ্য গ্রোথ অফ দ্য এমপ্লয়মেন্ট ইন্টেন্সিভ স্মল অ্যান্ড টাইনি সেক্টরস। তাহলে কি বলছে, এবং রিমুভিং রিজিওনাল ইমব্যালেন্সেস, একটা রিজিয়নের সাথে আরেকটা রিজিয়নের যে ইমব্যালেন্স আছে সেটাকে রিমুভ করার চেষ্টা করা হলো, এবং ছোট ছোট ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দেওয়া হলো, যেগুলোর সাথে সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, যেগুলোতে সেই সেক্টরগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হলো, ঠিক আছে। এগুলো হচ্ছে মোটামুটি নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991 এর ফিচার্স। ফেরা বলে একটা আইন ছিল, ঠিক আছে তো, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, সেই অ্যাক্টটা খুব রিজিড ছিল, সেটাকে তুলে দিয়ে ফেমা তো করা হলো 1999 সালে, ঠিক আছে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, এটা আমরা আগে জেনেছি। নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি লেড টু দ্য হিউজ ইনফ্লাক্স অফ ফরেন মাল্টিন্যাশনাল, এবং ফরেন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যাতে আমাদের দেশে এসে ইনভেস্ট করতে পারে সেগুলোকে ওয়েলকাম করা হলো। নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যাক্সিলারেটেড দ্য প্রসেস অফ দ্য মেকিং দ্য ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ, এবং আন্তর্জাতিকভাবে ইন্ডিয়ার ইকোনমি যাতে, বা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিগুলো আন্তর্জাতিক বাজারের সাথে যাতে কম্পিটিশন করতে পারে সেই ব্যবস্থা করা হলো। ইট ওয়াজ বেসড অন দ্য প্রসেস অফ দ্য ডিরেগুলেশন, ডিসইনভেস্টমেন্ট, ডিসেন্ট্রালাইজেশন, ডিলাইসেন্সিং অ্যান্ড ডিভলিউশন, বা ডি, যাই হোক, ডিভলিউশন। তাহলে এগুলো করা হলো এই এতগুলো ডি এর মাধ্যমে। ডিরেগুলেশন মানে সরকারের রেগুলেশন আস্তে আস্তে কমাতে লাগলো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। ডিসইনভেস্টমেন্ট মানে সরকারি সংস্থার শেয়ার আস্তে আস্তে প্রাইভেট সংস্থাকে বিক্রি করে দিতে শুরু করলো। ডিসেন্ট্রালাইজেশন, সরকারি সব সেন্ট্রাল থেকে ঠিক করবে, লোকালি কিছু ঠিক হবে না, এই ব্যাপারগুলোকে তুলে দিতে লাগলো, আস্তে আস্তে লোকাল ব্যাপারগুলোকে গুরুত্ব দিতে লাগলো। ডি লাইসেন্সিং, কোন ইন্ডাস্ট্রি করতে গেলে লাইসেন্স লাগতো, সেগুলো আস্তে আস্তে শিথিল করে দিতে লাগলো, যে লাইসেন্স লাগবে না, ডি লাইসেন্সিং। আর ডিভলিউশন, দেশীয় মুদ্রার দাম অন্য দেশের সাপেক্ষে কমে দিতে লাগলো, যাতে বিদেশিরা আমাদের দেশে এসে আরো ইনভেস্ট করে এবং বেশি করে মুনাফা নিয়ে যেতে পারে, এর ফলে আমাদের দেশও বিদেশিদের কাছ থেকে মুনাফা পেতে পারে। এই যে এগুলোকে বলা হচ্ছে ডিভ্যালুয়েশন করা, দেশের মুদ্রার দাম কমিয়ে দেওয়া, এগুলোকে গুরুত্ব দেওয়া হলো। যাই হোক, 8 5 year প্ল্যান উইটনেস দ্য গ্রোথ ইন মাল্টিন্যাশনাল নেশন কোম্পানিজ, অটোমোবাইল এবং টেলিকম ইন্ডাস্ট্রিজ। তাহলে 8 প্ল্যানের ক্ষেত্রে সময় এই ইন্ডাস্ট্রিগুলোর বিশাল গ্রোথ দেখা যায়। দ্য ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ স্লোড ইন 2000 থেকে 2001 ডিউ টু দ্য ফলোইং ফ্যাক্টর। তারপরে 2000 সাল থেকে 2001 সালে আবার গ্রোথ পড়ে যায় ইন্ডাস্ট্রির। কারণ কি? ডিক্রিজ ইন ডোমেস্টিক ডিমান্ড, কারণ আমাদের দেশে জিনিসের ডিমান্ড কমে যায় ইন্ডাস্ট্রিজাত জিনিসের, ইনফ্লেশনের কারণে। হায়ার অয়েল প্রাইসেস, এই সময় তেলের দাম হঠাৎ করে বেড়ে যায়, ঠিক আছে, তার জন্য ইনফ্লেশন বেড়ে যায়। আর ইনফ্লেশন বাড়লে আমরা কি জানি, আমরা কোনো জিনিস কিনতে চাই না, ঠিক আছে, যখন জিনিসের দাম বেড়ে যায়, এর ফলে ডিমান্ড কমে যায়। গুজরাট আর্থকোয়েক, এই সময় গুজরাটে বিশাল আর্থকোয়েক হয় ভুজে, ঠিক আছে, বিশাল ক্ষতি হয়। হাই ইন্টারেস্ট রেট উইথ অ্যাডভার্স ইম্প্যাক্ট অন প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড স্লো ডাউন ইন দ্য হোল কান্ট্রি। তো এই সময় মোটামুটি আরবিআই হাই ইন্টারেস্ট রেট পলিসি নেয়, যেটা টাকার ফ্লোকে কমিয়ে দেয় ইকোনমিতে। তার জন্য কিন্তু 2000 থেকে 2001 মোটামুটি ইন্ডাস্ট্রির গ্রোথটা খুব একটা ভালো হয়নি। এরপরে 1997 সালে 9th 5 year প্ল্যান কালে কি হচ্ছে, ডিউরিং 9th 5 year প্ল্যান দেয়ার ওয়াজ ফুল কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি অফ ইন্ডিয়ান রুপি। ইন্ডিয়া কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ফুল কনভার্টেবল করা হলো, আমরা আগেই জেনেছি কনভার্টেবিলিটির চ্যাপ্টারে কি জিনিস। ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল বিকেম পার্শিয়াল অ্যান্ড দেয়ার ওয়াজ দ্য কমপ্লিট ট্রান্সফার অফ দ্য ফেরা টু ফেমা রিজিম। তাহলে এইগুলো করা হচ্ছে। অল ইকোনমিক সেক্টর এক্সেপ্ট 3, যেমন রেলওয়ে, স্পেস এবং নিউক্লিয়ার সায়েন্স, আর ওপেন ফর প্রাইভেট ইনভেস্টমেন্ট। তাহলে রেলওয়ে, স্পেস এবং নিউক্লিয়ার সায়েন্স বাদ দিয়ে সবগুলোতেই প্রাইভেট ইনভেস্টমেন্ট করা যাবে, এইগুলো করা হয়। 9th 5 year প্ল্যান ওয়াজ সাকসেসফুল ইন অ্যাড্রেসিং দ্য রিজিওনাল ইস্যুস। 9th 5 year প্ল্যানের সময় যে আঞ্চলিক বৈষম্য সেটা অনেকটা কমে। এক্সিস্টিং ইন্ডাস্ট্রি যেমন সিমেন্ট, কোল, স্টিল, কনজিউমার গুড ইত্যাদি, আরো এদের পরিমাণ বাড়তে থাকে এই ইন্ডাস্ট্রিগুলো। 10th 5 year প্ল্যান 2000 থেকে 2007 কি হচ্ছে, এই সময় এমফাসাইজ অন দ্য মডার্নাইজেশন এন্ড টেকনোলজি আপগ্রেডেশন। মডার্নাইজেশন, মোবাইল বিপ্লব, ঠিক আছে, ইত্যাদিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। 10th 5 year প্ল্যান লেড টু দ্য এনহান্সমেন্ট অফ দ্য এক্সপোর্ট অ্যান্ড ইনক্রিজ ইন দ্য গ্লোবাল কম্পিটিটিভনেস অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। এই সময় ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির
গ্লোবাল মানে পৃথিবীব্যাপী তার যে প্রতিযোগিতা আরো বেড়ে যায়। দেয়ার ওয়াজ আ ব্যালেন্স অফ রিজিওনাল ডেভেলপমেন্ট উইথ দ্য রোল আউট অফ দ্য 10th 5-year প্ল্যান। ঠিক আছে, রিজিওনাল ডেভেলপমেন্ট হয় ভালো। দ্য 10th 5-year প্ল্যান স দ্য হাইয়েস্ট গ্রোথ রেট সিন্স ইন্ডিপেন্ডেন্স। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। তাহলে স্বাধীনতার পর থেকে যতগুলো প্ল্যান হয়েছিল এই প্ল্যানে সবচেয়ে বেশি গ্রোথ রেট হয়। ঠিক আছে, দেশের ইকোনমিক গ্রোথ রেট সবচেয়ে বেশি ছিল। ইন্ডিয়া ইমার্জ অ্যাজ এ লেন্ডার ইন আইটি অ্যান্ড সার্ভিস সেক্টর। তাহলে আইটি এবং সার্ভিস সেক্টরের ক্ষেত্রে ইন্ডিয়া ভীষণভাবে গুরুত্ব পায় এবং ইন্ডিয়া এখানে হচ্ছে লেন্ডার হয়ে যায়। ঠিক আছে, ইন্ডিয়া ধার দিচ্ছে আইটি এবং সার্ভিস সেক্টরের লোককে। ঠিক আছে, মানে ইন্ডিয়া এতটাই সারপ্লাস হয়ে গেল। দেয়ার ওয়াজ গ্রোথ ইন দ্য অটোমোবাইল অ্যান্ড ফার্মাসি সেক্টর। গাড়ি ক্ষেত্রে এবং হচ্ছে ওষুধের ক্ষেত্রেও বিশাল গ্রোথ দেখা যায়। টু গিভ মেজর থ্রাস্ট ইন এক্সপোর্টস ডিপার্টমেন্ট অফ কমার্স লঞ্চ মেজর ইনিশিয়েটিভ লাইক। তাহলে এক্সপোর্টকে বাড়ানোর জন্য এইসব ইনিশিয়েটিভ গুলো নেওয়া হয়। সেস তৈরি করা হয় স্পেশাল ইকোনমিক জোন 2005-এ। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো তৈরি করা হয় এই প্ল্যানে। ফর ব্যালেন্স ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি প্যাকেজেস ওয়ার অ্যানাউন্সড ফর স্পেশাল ক্যাটেগরি স্টেটস অফ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর নর্থ ইস্টের দেশ যে রাজ্যগুলো আছে যাতে সেখানে ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, সরকার সেখানে বিভিন্ন প্যাকেজ দিতে শুরু করে। ফর দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি টেক্সটাইল আপগ্রেডেশন ফর টেক্সটাইল স্কিম ওয়াজ লঞ্চ। এই স্কিমটা লঞ্চ হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য। টেক্সটাইল সেন্টার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম ওয়াজ অ্যানাউন্স। যাই হোক ইত্যাদি ইত্যাদি স্কিম গুলো নেওয়া হতে থাকে ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য এই সময়। 11th 5-year প্ল্যানে কি হচ্ছে, বেসড অন দ্য কনসেপ্ট অফ ফিনান্সিয়াল ইনক্লুশন গ্রোথ মডেল which envisaged growth of the industry and agriculture simultaneously with a futuristic vision। তাহলে এই সময় দুটোকেই গুরুত্ব দেওয়া হলো, এগ্রিকালচার প্লাস হচ্ছে ইন্ডাস্ট্রি, এই যে 11th 5-year প্ল্যানে। এবং এখানে ফিনান্সিয়াল ইনক্লুশনকে গুরুত্ব দেওয়া হলো, যে মানুষকে ব্যাংকের সাথে যোগাযোগ করে দিতে হবে। ঠিক আছে, দেয়ার ওয়াজ এ ফোকাস অন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ উইথ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ নয়, তার সাথে সাথে এনভায়রনমেন্টকেও গুরুত্ব দেওয়া হলো, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হবে। এই যে এনভায়রনমেন্টের ধারণাটা এই প্ল্যান থেকে এলো 11th 5-year প্ল্যান থেকে, যে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ করলে হবে না, আমাদের যে পরিবেশের সেটা ক্ষতি করছে কিনা সেটাও দেখতে হবে। এই ব্যাপারটা কিন্তু 11th প্ল্যান থেকে আসছে। দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য রিসোর্সেস ওয়াজ ফার্দার রেশনালাইজড। তাহলে রিসোর্সের আরো বেশি করে ব্যবহার হতে শুরু করলো। গ্লোবাল ক্রাইসিস, এই সময় যে রিসেশন হচ্ছে পৃথিবী জুড়ে, আমেরিকার ক্রাইসিস জন্য, প্রাইম লেন্ডিং ক্রাইসিসের জন্য 2008-9 সালে, এর প্রভাবও কিন্তু এই প্ল্যানে পড়েছিল না, এই সময় ইন্ডাস্ট্রির উপরেও পড়েছিল ভারতের গ্লোবাল ক্রাইসিসটা। যাই হোক, এটা হচ্ছে মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের একটা চিত্র। ঠিক আছে, এর পরবর্তীকালে যা হয়েছে সেগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে দেখতে হবে, যে কি কি ইন্ডাস্ট্রির জন্য কি করা হয়েছে, নতুন গভর্নমেন্ট কি করেছে না করেছে ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য। ঠিক আছে, ডিজিটাল ইন্ডিয়া, তারপরে স্কিল ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি গুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মাধ্যমে দেখতে হবে। ঠিক আছে, মূলত এই 5টা ফেজে ভাগ করা হয়। এবং বর্তমান যে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং গুলো চলছে গভর্নমেন্টের, 5-year প্ল্যান তো উঠে গেল, গিয়ে সরকার প্রত্যেক বছর কি করছে ইন্ডাস্ট্রির জন্য সেগুলো হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে যেগুলো পড়বো, ওগুলো হচ্ছে আমাদের এখন 5th ফেজের মধ্যেই চলছে এখন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে। ঠিক আছে, এরপরে যদি আবার বড় কিছু হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, তখন আবার একটা ফেজ শুরু হবে, যে একটা একটা জল বিভাজিকা রেখা তৈরি হয়েছে, ওয়াটারশেড লাইন, যে এটার জন্য এইটা হলো নতুন করে, সেই বিপ্লব যদি কিছু আসে আবার 6th ফেজ হয়ে যাবে। ঠিক আছে, আপাতত এখনো 5th ফেজ চলছে। ঠিক আছে, রিসেন্টলি এমএসএমই, যেটা মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো হয়, ছোট বড় মাঝারি যে ইন্ডাস্ট্রি, ছোট বড় নয়, মাইক্রো ক্ষুদ্র ছোট এবং মধ্য যে এন্টারপ্রাইজ গুলো আছে সেগুলোকে এমএসএমই বলা হয়। ঠিক আছে, রিসেন্টলি এমএসএমই ডেফিনেশনটা চেঞ্জ হয়েছে, কাদেরকে মাইক্রো বলবো, কাদেরকে স্মল বলবো, কাদেরকে মিডিয়াম বলবো, সেই ডেফিনেশনটা আমাদের জানতে হবে। এটা এবছর ডব্লিউসিএস প্রিলিমসে এসেছিল। মাইক্রো বলছে যে সকল কোম্পানিগুলো, যে সকল ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে, ইনভেস্টমেন্ট লেস দ্যান 1 crore, সেখানে যারা কোম্পানি তৈরি করেছে যারা ইনভেস্ট করেছে 1 crore-এর নিচে, এবং তাদের টার্ন ওভার হয় 5 crore-এর নিচে, 5 কোটির নিচে তাদের টার্ন ওভার। টার্ন ওভার মানে কি, আমি একটা পেন তৈরি, এই পেনটা আমি বিক্রি করলাম, এই পেনটা আমি কিনেছি 5 টাকা দিয়ে, এটা আমি 10 টাকা বিক্রি করলাম, তাহলে 10 টাকাটা হচ্ছে আমার টার্ন ওভার। লাভ কোনটা, ওই যে যেটা দিয়ে কিনেছিলাম 5 টাকা, ওটা বাদ দিলে আমার হচ্ছে 5 টাকা লাভ। টার্ন ওভার মানে যে টাকা আমার টোটাল এলো লাভ সহ, ঠিক আছে, ওই 10 টাকাটা। তাহলে যে কোম্পানিগুলোর টার্ন ওভার হচ্ছে 5 কোটি টাকা পর্যন্ত এবং ইনভেস্টমেন্ট 1 কোটি টাকার নিচে, তাদেরকে আমরা বলবো মাইক্রো এন্টারপ্রাইজ। যে এন্টারপ্রাইজ গুলোর ইনভেস্টমেন্ট 10 কোটি এবং আয় 50 কোটির মধ্যে,
তাদেরকে বলবো স্মল ইন্ডাস্ট্রি। আর মিডিয়াম ইন্ডাস্ট্রি কাকে বলবো? যে কোম্পানিগুলোর এক বছরে ইনভেস্টমেন্ট 50 কোটির মধ্যে এবং তার থেকে আয়, আয় মানে লাভ নয়, টার্ন ওভার 250 কোটির মধ্যে, তাদেরকে বলবো মিডিয়াম ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এই ডেফিনেশনটা আমাদের মনে রাখতে হবে যে কোনটাকে মাইক্রো বলে, কোনটাকে মিডিয়াম, আর কোনটাকে স্মল। ঠিক আছে, এটা থেকে এবার বিসিএস এ প্রিলিমস এ কোশ্চেন এসেছিল। আচ্ছা, এই জায়গাটা দেখতে হবে যে এমএসএমই যেগুলো আছে আমাদের দেশে, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো আছে, এরা বলছে আমাদের দেশে জিডিপি এর 80% হচ্ছে এমএসএমই থেকে আসে। যা জিনিস আমাদের দেশে উৎপাদন হয় তার 8% হচ্ছে এই এমএসএমই সেক্টর থেকে আসে। এখান দিয়ে 60 মিলিয়ন লোক, দেশের 60 মিলিয়ন লোক এই এমএসএমই সেক্টরে কাজ করে, এমপ্লয়মেন্ট জেনারেট হয়। তাই বলছে যে হ্যাভ অ্যান ইনর্মাস শেয়ার অফ 40% ইন দ্য এক্সপোর্ট মার্কেট অ্যান্ড 45% ইন ম্যানুফ্যাকচারিং সেক্টর। এবং যা জিনিস আমাদের দেশে তৈরি হয় তার মধ্যে 45% এই এমএসএমই জিনিস তৈরি হয়। ঠিক আছে, যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে যে জিনিসগুলো তৈরি হয়, মানে যা যা সেকেন্ডারি সেক্টরে যা জিনিস তৈরি হয় তার মধ্যে 45% এমএসএমই সেক্টর থেকে আসে। আর যা জিনিস আমাদের দেশ থেকে এক্সপোর্ট হয়, বিদেশে রপ্তানি হয়, সেখানকার 40% জিনিস এই এমএসএমই সেক্টর থেকে আসে। হেন্স দে আর দ্য প্যারামাউন্ট ইম্পর্টেন্স ফর ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। সেই জন্য ইন্ডিয়ার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য এমএসএমই ডেভেলপমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই ফিগার গুলো আমাদের মনে রাখতে হবে, 8%, 40%, 45% এমএসএমইর গুরুত্বটা। এইটার মধ্যে ইন্ডিয়ার যে ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রি মানে যে এন্টারপ্রাইজ গুলো আছে, যারা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত যে সংস্থাগুলো আছে, তাদেরকে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু ভাগে ভাগ করে। মহারত্ন খুব বড় হলে, মিডিয়াম যারা তাদের বলা হয় নবরত্ন, আর যারা ছোট ইন্ডাস্ট্রি তাদেরকে বলা হচ্ছে, সেই ইন্ডাস্ট্রিয়াল সংস্থাকে বলা হয় মিনি রত্ন। মিনি রত্ন আবার দুটো ক্যাটাগরি আছে, 1 আর 2। তো আমাদের এখানে দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন যে কোনটা কার মধ্যে পড়ে। যে সেল বা গেল, এই যে সংস্থাটা, এটা মহারত্ন না নবরত্ন না মিনি রত্ন? পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো তো এখানে দেওয়া আছে, এগুলো আপনারা, আমি একটুখানি করে পজ করে রাখছি, আপনারা পরে পজ করে দেখে নেবেন কোন কোম্পানিগুলো এগুলো। এগুলো হচ্ছে মহারত্ন কোম্পানি: ভারত হেভি ইলেকট্রনিক লিমিটেড, ভেল যেটাকে বলে; ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, বিপিসিএল; কোল ইন্ডিয়া লিমিটেড, সিআইএল; গেল, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, এগুলো সব বড় কোম্পানি, মহারত্ন; ইন্ডিয়ান অয়েল, এনটিপিসি, ওএনজিসি, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, স্টিল অথরিটি, সেল, এরা সব হচ্ছে মহারত্ন। এরা হচ্ছে নবরত্ন, মানে ওদের থেকে ছোট। এরা যদি ব্যবসা বাড়াতে পারে, এরা আবার মহারত্ন লিস্টেও ঢুকতে পারে এর থেকে। ভারত ইলেকট্রনিক লিমিটেড, কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ইঞ্জিনিয়ার ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, হ্যাল যেটা এই যে হেলিকপ্টার গুলো বানায়, মহানগর টেলিফোন লিমিটেড, এমটিএনএল, এনএসিএল, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, সব সব কিন্তু পাবলিক সেক্টর আন্ডারটেকিং, পিএসইউ, এদের ক্যাটাগরিজেশন। এনবিসিসি, এনএমডিসি, এনএলসি, অয়েল ইন্ডিয়া লিমিটেড, পাওয়ার ফিনান্স কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এগুলো সবই হচ্ছে নবরত্ন। আর মিনি রত্ন দু রকমের হয়, 1 আর 2। এত কিছু তো আমাদের মনে রাখা সম্ভব না। মিনি রত্ন 1-এর মধ্যে আছে 61টা এরকম সংস্থা, পিএসইউ, আর মিনি রত্ন 2-এর মধ্যে আছে 12টা পিএসইউ। ঠিক আছে, এইটুকু আমার মধ্যে মাথায় রাখতে হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পেট্রোকেমিক্যাল সেন্টার অফ ইন্ডিয়া? এর মধ্যে ভারতে কোনটা পেট্রোকেমিক্যাল সেন্টার নয়? জামনগর, রাউরকেল্লা। রাউরকেল্লাটা কি? এখানে ইস্পাত তৈরি হয়, লৌহ ইস্পাত, আমরা আগেই জেনেছি। কোচবিহার, ওয়েস্ট বেঙ্গলের কোচবিহারের মধ্যে কোনটা তৈরি হয়, কোন ইন্ডাস্ট্রি আছে, কোন ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত? এটা হচ্ছে সিল্ক ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। ইন হুইচ 5 ইয়ার প্ল্যান রাউরকেল্লা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি হয়? চেষ্টা করুন কেউ, কোন 5 ইয়ার প্ল্যানে রাউরকেল্লা এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা তৈরি করা হয়? যাই হোক, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে আমরা আগেই পড়িয়েছি, আজকেই পড়ানো হয়েছে।
কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান্স। দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1948 ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট বাই দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, ইট গেভ লিডিং রোল টু দ্য প্রাইভেট সেক্টর। তাহলে আমরা কি জানি, এখানে পাবলিক সেক্টরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, তাহলে এটা ভুল। তাহলে অনলি ওয়ান, উত্তর হবে অনলি ওয়ান। 2 নম্বরে বলছে consider the following statement and identify the right one. As per 1948 policy, 6 industries were under the mixed sector. ঠিক আছে, আমরা জানি দ্বিতীয়তে মানে যেখানে পাবলিক প্রাইভেট দুটোই ছিল, তাহলে সেখানে 6টা ছিল ইন্ডাস্ট্রি। ঠিক আছে, নিউ ইউনিট কুড বি সেট আপ বাই দ্য প্রাইভেট সেক্টর। এবার প্রাইভেট সেক্টর বলছে এখানে নতুন ইউনিট তৈরি করতে পারতো, এটা ভুল। তাহলে সেখানে পাবলিকের ইয়ের কাছ থেকে উদাহরণ নিতে হতো, পারমিশন। তাহলে এটাও অনলি ওয়ান হবে, গভর্নমেন্টের কাছ থেকে। Which of the following was not an objective of 1956 industrial policy? কোনটা অবজেক্টিভ ছিল না 1956 সালের পলিসিতে? ডেভেলপমেন্ট অফ দ্য কোঅপারেটিভ সেক্টর, এক্সপানশন অফ দ্য পাবলিক সেক্টর, এটা ছিল। ডেভেলপমেন্ট হেভি অ্যান্ড মেশিন মেকিং ইন্ডাস্ট্রিজ, এটাও ছিল, হেভি ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, আর ডেভেলপমেন্ট অফ দ্য কোঅপারেটিভ সেক্টর, এটাও ছিল। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট অ্যান অবজেক্টিভ, তাহলে এটা উত্তর হবে হচ্ছে এইটা। এর মধ্যে কোনোটাই না, মানে প্রত্যেকটাই অবজেক্টিভ ছিল তার। 1956 সালের ইন্ডাস্ট্রিয়াল পলিসি প্রত্যেকটাই ছিল অবজেক্টিভ এর মধ্যে। Consider the following statement and identify the right ones. 1980 সালে ইন্ডাস্ট্রিয়াল পলিসি এমফাসাইজড ইকোনমিক ফেডারালিজম। 80 সালে, হ্যাঁ, ইকোনমিক ফেডারালিজম রাজীব গান্ধীর সময়, মানে ইকোনমির ক্ষেত্রে ফেডারাল করা হয়েছিল। লিবারাল লাইসেন্স পলিসি অ্যাডভোকেটেড, এবং লাইসেন্স পলিসি লিবারাল করা হয়েছিল, মানে ছাড় দেওয়া হয়েছিল। তাহলে কি হবে, এটা বোথ। এখানে দুটোর ক্ষেত্রেই লিবারালাইজেশন করা হয়েছিল, তাহলে বোথ হবে উত্তর। নেক্সট কি বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান্স। 1991 ইন্ডাস্ট্রিয়াল রিফর্মস এক্সেম্পটেড অল ইন্ডাস্ট্রিজ ফ্রম কম্পালসারি লাইসেন্সিং। বলছে সব ইন্ডাস্ট্রি গুলোকেই লাইসেন্স থেকে মুক্ত করেছিল, মোটেই না, কিছু ছিল 3টে যেগুলোকে লাইসেন্স লাগতো। দেয়ার আর 6 ইন্ডাস্ট্রিজ আন্ডার কম্পালসারি লাইসেন্সিং টুডে। বর্তমানে 6টা ইন্ডাস্ট্রি আছে যাদের কম্পালসারি লাইসেন্স লাগে। তাহলে কি হবে এটা, দেয়ার আর 6 ইন্ডাস্ট্রিজ আন্ডার কম্পালসারি লাইসেন্সিং টুডে, আর 1991 ইন্ডাস্ট্রিয়াল রিফর্ম এক্সেম্পটেড অল ইন্ডাস্ট্রিজ ফ্রম কম্পালসারি লাইসেন্সিং। তাহলে এইটা ঠিক, অনলি 2। বর্তমানে 6টা ইন্ডাস্ট্রি আছে যেখানে লাইসেন্স লাগে, এইটা ঠিক অনলি। Which of the following industries are to be given compulsory licensing? এর মধ্যে কোনটার কম্পালসারি লাইসেন্স নিতে হবে? অ্যালকোহল ইন্ডাস্ট্রি করতে গেলে নিতে হবে, টোবাকো ইন্ডাস্ট্রি করতে গেলে নিতে হবে, আর ড্রাগ এবং ফার্মাসিউটিক্যাল মানে ওষুধের ইন্ডাস্ট্রি করতে গেলেও নিতে হবে। তাহলে অল অফ দ্য অ্যাবাভ, এর মধ্যে যে কোনো ইন্ডাস্ট্রি করতে গেলেই সরকার থেকে লাইসেন্স নিতে হবে। Which of the following is not মহারত্ন ইন্ডাস্ট্রি? এর মধ্যে কোনটা মহারত্ন নয়? গেল আছে, কোল ইন্ডিয়া লিমিটেড আছে, সেল আছে, তাহলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নয়, মহারত্ন নয় এইটা। Which of the following is a নবরত্ন ক্যাটাগরি ইউনিট? এর মধ্যে কোনটা নবরত্ন? হ্যাল আছে, অয়েল ইন্ডিয়া লিমিটেড আছে, এমটিএনএল আছে, তাহলে অল অফ দ্য অ্যাবাভ। সবকটাই হচ্ছে নবরত্নের মধ্যে পড়ছে। ঠিক আছে, এর মধ্যে সবকটাই আমাদের নবরত্নের মধ্যে পড়ছে। তাহলে কোশ্চেন প্যাটার্ন আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এইভাবে আসবে কোশ্চেন। ঠিক আছে, যাই হোক আজকে এই পর্যন্তই, এবং আপনাদেরকে থ্যাংক ইউ ক্লাস করার জন্য।